My dear students, good morning all of you. Hope all of you are fine. আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি শুধু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে নয়, একজন সাধারণ সুনাগরিক হিসেবে এই বিষয়টি সম্পর্কে সম্যক ধারণা নেওয়াটা খুবই প্রয়োজন। আমরা মানব হিসেবে, মানুষ হিসেবে, মানব সমাজে যখন আমরা বসবাস করছি তখন আমাদের অস্তিত্ব অর্থাৎ আমাদের অধিকার সম্পর্কে জ্ঞান থাকাটা অবশ্যই কর্তব্য। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হলো হিউম্যান রাইটস, মানবাধিকার। যে বিষয়টি বর্তমান আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে এবং বিশেষ করে একাডেমিক ডিসকোর্সে একটা অন্যতম জায়গা দখল করে নিয়েছে। তোমরা খবরের কাগজ খুললেই দেখতে পাবে হয়তো ভারতে বা ভারতের অন্য কোনো প্রান্তে বা বিশ্বের যে কোনো প্রান্তে মানবাধিকার লঙ্ঘনের খবর। অর্থাৎ মানবাধিকার বা মানবাধিকার লঙ্ঘন সে বিষয়টা আজ আলোচনার একটা প্রাণকেন্দ্র হিসেবে জায়গা দখল করে নিয়েছে। সেজন্য আজ প্রায় ভারতবর্ষের প্রতিটি ইউনিভার্সিটি তাদের সিলেবাসের মধ্যে, বিশেষ করে পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্টসদের সিলেবাসের মধ্যে মানবাধিকারের বিষয়টি অন্তর্ভুক্ত করেছে এবং যে বিষয়টি নিয়ে বিগত এক দশক থেকে এত বেশি সেমিনার, সিম্পোজিয়াম বা কনফারেন্স হয়েছে তা বলার আর অপেক্ষা রাখে না। তাহলে আজকে আমরা বোঝার চেষ্টা করব হোয়াট ইজ হিউম্যান রাইটস, মানবাধিকার কি। এবং আমরা আগে কিছু পড়েছি, অধিকার সম্পর্কে আমরা কিছু জ্ঞান লাভ করেছি। আমরা আগে পড়েছি হোয়াট ইজ রাইটস, অধিকার বলতে আমরা কি বুঝি। এবার আমরা দেখব অধিকারের সঙ্গে মানবাধিকারের সম্পর্কটা কি, দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে না দুটো একই জিনিস। সাধারণত মনে হয় অধিকার তো মানুষের জন্যই, আর মানবাধিকার মানে কি মানব অধিকার। দুটো শব্দকে যদি আমরা একত্রিত করি তাহলে আমরা দেখতে পাই মানবাধিকার, মানুষের অধিকার। তাহলে আমরা এতদিন যে অধিকার নিয়ে আমরা চিন্তা চর্চা করেছিলাম বা আলোচনা করেছিলাম সেগুলো কি মানবাধিকার নয়? সেগুলো কি মানুষের অধিকার নয়? আর যদি মানুষের অধিকার হয়ে থাকে তাহলে আমরা আলাদা করে কেন মানবাধিকার পড়ব? মানবাধিকার কি অধিকার থেকে আলাদা, না একই জিনিস? না অধিকারকে একটা নতুন ধাঁচে আমাদের সামনে তুলে ধরা হয়েছে? অনেকের মনে হয়তো প্রশ্ন হতে পারে, ইট ইজ নাথিং বাট ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল। কিন্তু সেরকম নয়। সাধারণত অধিকার এবং মানবাধিকারের মধ্যে খালি চোখে খুব বেশি ডিফারেন্স আমরা দেখতে পাই না, কারণ আমরা যখন অধিকার বলি তখন মানুষের অধিকারই বলি। কিন্তু একটু ভালো করে আতশকাচ দিয়ে যদি আমরা দেখি, আমরা একটু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি আমরা দেখি, আমরা একটু সূক্ষ্মভাবে যদি দেখি, তাহলে অধিকার এবং মানবাধিকারের মধ্যে অনেক পার্থক্য আছে। আনডাউটেডলি দেয়ার আর মেনি সিমিলারিটিস, বাট দেয়ার আর ডিফারেন্সেস বিটুইন রাইটস অ্যান্ড হিউম্যান রাইটস। So today I will be touching upon this aspect. What are the basic differences between rights and human rights? Or in other words, what is the relationship between rights and human rights? প্রথমে আমি যে জিনিসটা বোঝার চেষ্টা করব, আমরা আলোচনা করার চেষ্টা করব, সেটা হবে আমরা যখন মানবাধিকার বুঝতে যাব তার আগে আমাদেরকে অধিকার সম্পর্কে আরও একটু আমাদেরকে জেনে নিতে হবে। Because if we want to have a better understanding of human rights, we have to have a good understanding of rights. আমরা যখন অধিকার বুঝতে পারবো তারপরেই আমরা মানবাধিকারে অতিক্রম করতে পারবো।
তাহলে আমরা একটু জেনে নেই হোয়াট ইজ রাইট অর হোয়াট আর রাইটস। হোয়াট ডু ইউ মিন বাই রাইটস? অধিকার বলতে আমরা কি বুঝি? ওয়েল ফ্রেন্ডস, তোমরা একটা জিনিস মনে রাখবে, আমরা সামাজিক জীব এবং আমাদেরকে বলা হয় সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। হিউম্যান বিইংস আর কল্ড দ্য মোস্ট রেশনাল, লজিক্যাল অ্যান্ড রেসপেক্টেড ক্রিয়েচার্স অফ দ্য ইউনিভার্স। মানব জাতিকে অর্থাৎ মানুষকে বলা হয় সবচেয়ে রেশনাল, যুক্তিপূর্ণ, বুদ্ধিমান, ইন্টেলেকচুয়াল, লজিক্যাল অ্যান্ড রেসপেক্টেড ক্রিয়েচার্স ইন দ্য ইউনিভার্স। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচেয়ে বেশি যুক্তিপূর্ণ, বুদ্ধিমান এবং সম্মানিত প্রাণী হলো মানব জাতি, মানুষ। তাহলে আমরা একটা সামাজিক প্রাণী হিসেবে আমরা যদি সুষ্ঠু সুন্দরভাবে বসবাস করতে চাই, আমরা যদি আমাদের ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ করতে চাই, if we want to develop our human personality, or if we want to develop all-round development of human personality, we need certain facilities, opportunities and claims. These facilities, opportunities and claims are called rights. আমরা আমাদের ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ সাধনের জন্য কিছু সুযোগ সুবিধা, কিছু দাবি দেওয়া আমাদের আছে। যে সুযোগ সুবিধাগুলো ছাড়া, যে দাবি দেওয়াগুলো ছাড়া আমাদের ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ সাধন সম্ভব নয়। Without these facilities are very much essential for the development of human personality. Without these facilities, we cannot become a good human being. Without these facilities, we cannot become able to develop our human personality. অর্থাৎ, if we want to bring holistic development, if we want to achieve all-round development, we need certain facilities. We need certain basic opportunities. These facilities, these opportunities are called rights. খুব সংক্ষেপে বলতে গেলে যে জিনিসটা আমি বলতে পারি যে আমাদের ব্যক্তিত্বের সর্বাঙ্গীন অর্থাৎ অলরাউন্ড হলিস্টিক ডেভেলপমেন্ট, শৈক্ষিক, বৌদ্ধিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, আর্থিক, এই সর্বাঙ্গীন যদি আমরা বিকাশ সাধন করতে চাই, তাহলে আমাদের কিছু সুযোগ সুবিধার প্রয়োজন আছে, কিছু অপরচুনিটিসের দরকার আছে, কিছু দাবি আছে যেগুলো দাবিগুলো আমাদেরকে মেটাতে হবে, যে দাবিগুলো রাষ্ট্র আমাদেরকে পূরণ করতে হবে, রাষ্ট্রকে পূরণ করতে হবে। সেই দাবিগুলোকে, সেই সুযোগ সুবিধাগুলোকে আমরা সহজ ভাষায় বলতে পারি রাইটস বা অধিকার। একটা জিনিস মনে রাখবে, শুধু বেঁচে থাকার নাম জীবন নয়। অ্যারিস্টটল একটা জায়গায় হি নাইসলি পয়েন্টেড আউট দ্যাট লাইফ ইজ নট মেয়ারলি লিভিং বাট লিভিং ওয়েল। জীবন শুধু বেঁচে থাকার নাম নয়, একটু ভালোভাবে, সুন্দরভাবে বেঁচে থাকার নাম হলো জীবন। তাহলে আমরা যদি একটু ভালোভাবে বাঁচতে চাই, অ্যারিস্টটলের কথাটাকে যদি আমরা সামনে ধরে রাখি, লাইফ ইজ নট মেয়ারলি লিভিং বাট লিভিং ওয়েল। সো ইফ ইউ ওয়ান্ট টু লিভ ওয়েল, we need certain facilities, we need certain basic opportunities which are generally being recognized and protected by the state, which are being ensured by the state, যেগুলো সাধারণত রাষ্ট্র আমাদেরকে প্রদান করে। তো আমাদের যেহেতু লক্ষ্যটা হলো একটু ভালো জীবন, একটু সুন্দরভাবে বেঁচে থাকা, সবাই তো বাঁচতে পারি। হ্যাঁ, অধিকার ছাড়াও বাঁচা যায়। একটা দিন ছিল তখন বলা হতো মাইট ওয়াজ রাইট, জোর যার মুল্লুক তার, জোর যার মুল্লুক তার, অর্থাৎ মাইট ওয়াজ রাইট, যার শক্তি ছিল তারই অধিকার ছিল। আজ কিন্তু আমরা সভ্য সমাজের নাগরিক, আজ আমরা একটা বৃহত্তম গণতান্ত্রিক দেশের সুনাগরিক। তাই আমরা সেই ডিকটামটা, সেই নীতিটা আজ আমরা মানতে পারি না যে মাইট ইজ রাইট, যার শক্তি আছে সেই শুধু অধিকার পাবে আর অন্যরা অধিকার পাবে না।
অধিকারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা দেশ অর্থনৈতিক দিক দিয়ে বা রাজনৈতিক দিক দিয়ে অনেক এগিয়ে থাকতে পারে, কিন্তু সেই দেশকে আমরা কল্যাণকামী দেশ বলতে পারি না, সেই দেশকে আমরা উন্নত দেশ বলতে পারি না যতক্ষণ না সেই দেশে মানুষের অধিকার সুরক্ষিত থাকবে। লাস্কি একটা জায়গায় বলেছিলেন, a state is known by the right that it maintains. একটা রাষ্ট্রকে জানা যায় সে তার মানুষের নাগরিক অধিকার কতটুকু রক্ষা করেছে। আজকে ইংল্যান্ড আমেরিকা অর্থনৈতিক দিক দিয়ে অনেক এগিয়ে আছে, কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজগুলো যদি আমরা দেখি, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, যে দেশগুলোকে বলা হয় স্বচ্ছ দেশ, ফিনল্যান্ড ওয়ার্ল্ডের মধ্যে মোস্ট হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে সবচেয়ে সুখী রাষ্ট্র হলো ফিনল্যান্ড। ঠিক তদ্রূপভাবে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ যেগুলো আছে, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, সেই দেশগুলো সবসময় দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা এবং স্বচ্ছ প্রশাসন ব্যবস্থার জন্য সবসময় র্যাঙ্কিংয়ে উপরের দিকে থাকে, 1, 2, 3, 4-এর মধ্যে থাকে। তার মূল কারণ হলো এই রাষ্ট্রগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দেয় মানুষের অধিকারের উপর। They give more importance upon the protection of human rights. আজ আমাদের তৃতীয় বিশ্বের এবং অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোর একটা বৈশিষ্ট্য হলো ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। মানবাধিকার লঙ্ঘনের দিক দিয়ে আমরা যদি দেখি, স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট যদি আমরা দেখি, তাহলে দেখা যায় যে তৃতীয় বিশ্বের অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে মানবাধিকার লঙ্ঘনের মাত্রাটা সবচেয়ে বেশি। তাহলে অধিকারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আসপেক্ট, এবং রাষ্ট্রের একটা গণতান্ত্রিক, একটা কল্যাণকামী রাষ্ট্রের অন্যতম কর্তব্য হলো মানুষের অধিকার সুরক্ষিত রাখা, মানুষের অধিকার সুনিশ্চিত রাখা। আমরা যদি আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি হোয়াট ইজ রাইট বা অধিকারটা কি, তাহলে আমরা রাস্কির ডেফিনেশনটাকে আমরা হাতে নিতে পারি। ফেমাস পলিটিক্যাল সায়েন্টিস্ট, পলিটিক্যাল থিঙ্কার হ্যারল্ড লাস্কি, হি রাইটলি সেড দ্যাট rights are those conditions of social life. While defining rights, Lasky said that rights are those conditions of social life without which no man can seek in general to be himself at his best. Let me repeat. Rights are those conditions of social life without which no man can seek in general to be himself at his best. অর্থাৎ অধিকার হলো সমাজ জীবনের সেই সকল শর্তাবলী যেগুলি ছাড়া কোনো মানুষ সাধারণভাবে তার ব্যক্তিত্বের চরমতম বিকাশ ঘটাতে সক্ষম হয় না। আমরা যদি লাস্কির সংজ্ঞাটাকে যদি আমরা ধরে নেই, খুব সুন্দরভাবে উনি অধিকার বোঝানোর চেষ্টা করেছেন যে অধিকার হলো সমাজ জীবনের সেই সকল শর্তাবলী। রাইটস আর দোজ কন্ডিশনস অফ সোশ্যাল লাইফ উইদাউট হুইচ নো ম্যান ক্যান সিক ইন জেনারেল, যেগুলো ছাড়া, যে শর্তাবলীগুলি ছাড়া কোনো মানুষ সাধারণভাবে টু বি হিমসেলফ অ্যাট হিজ বেস্ট, যেগুলো ছাড়া মানুষ তার ব্যক্তিত্বের বিকাশ সাধন করতে পারে না, অর্থাৎ তার চরমতম বিকাশের সচেষ্ট হতে পারে না, সেটাকেই লাস্কি বলেছেন রাইটস। আমরা আরেকজন রাষ্ট্রবিজ্ঞানী বার্কারের নাম আমরা শুনেছি, খুবই পরিচিত নাম। বার্কার খুব সুন্দরভাবে বলেছেন, রাইটস মিনস দোজ বেসিক অপরচুনিটিস হুইচ আর এসেনশিয়াল ফর দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যান পার্সোনালিটি অ্যান্ড হুইচ আর বিং রিকগনাইজড অ্যান্ড প্রোটেক্টেড বাই দ্য স্টেট। অর্থাৎ বার্কার খুব সুন্দরভাবে বলেছেন যে রাইটস হলো দোজ বেসিক অপরচুনিটিস which are essential for the development of human personality and which are being recognized and protected by the state. অধিকার হলো ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ সাধনের জন্য এমন কিছু মৌলিক সুযোগ সুবিধা যেগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত এবং সুরক্ষিত, রিকগনাইজড অ্যান্ড প্রোটেক্টেড বাই দ্য স্টেট, রাষ্ট্র কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত এবং সুরক্ষিত, সেগুলোকেই বার্কার বলেছেন রাইটস। তো সাধারণত আমরা অধিকারের যদি আমরা দিক দেখি, তাহলে কিছু অধিকারকে বলা হয় নৈতিক অধিকার, আর কিছু অধিকারগুলোকে বলা হয় লিগ্যাল রাইটস, অর্থাৎ আইনগত অধিকার।
তো আমরা সাধারণত রাষ্ট্রবিজ্ঞানে বা আমরা এখন আলোচনার স্বার্থে আমরা নৈতিক অধিকারকে আমরা খুব একটা গুরুত্ব দিচ্ছি না। আমরা সেগুলোকে একটা পার্শ্বে রেখে আমরা মূলত ফোকাস দিচ্ছি আইনগত অধিকারের উপর, অর্থাৎ রাষ্ট্র কর্তৃক যেগুলো স্বীকৃতিপ্রাপ্ত অধিকার, রাষ্ট্র কর্তৃক যেগুলো সুরক্ষিত অধিকার, সেই অধিকারগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি এবং সেগুলোর উপর আমরা আলোচনা করার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে অধিকার, আমরা মানব জীবনে আমাদের ব্যক্তিত্বের যদি সর্বাঙ্গীন বিকাশ সাধন করতে চাই, আমরা যদি আমাদের সুষ্ঠু সুন্দর জীবন ধারণ করতে চাই, আমরা যদি আমাদের বৌদ্ধিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রতিটা দিকের যদি বিকাশ করতে চাই, তাহলে আমাদের কিছু সুযোগ সুবিধা পাওয়া প্রয়োজন এবং যে সুযোগ সুবিধাগুলো সাধারণত রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত থাকে, রাষ্ট্র কর্তৃক সুরক্ষিত থাকে এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত থাকে। কারণটা কি? এবার দেখুন, আমরা হলাম মানুষ। মানুষকে বলা হয় খুব গ্রিডি অ্যানিম্যালস। আমাদের গ্রিডটা খুব বেশি, লোভটা খুব বেশি। এবার আমাদের চাওয়া পাওয়ার তো শেষ নেই, দাবি দেওয়ার শেষ নেই, সুযোগ সুবিধার শেষ নেই। আমি বলতে পারি আমি এটা চাই, সেটা চাই, যত পাই তত চাই। মোর উই গেট, মোর উই ওয়ান্ট। একটা গল্প ছিল যে আজকে যদি কেউ যদি এক ব্যাগ আলু যদি একটা গরুকে দিয়ে দেয়, তাহলে গরু কি করবে? গরু তার পেট যতক্ষণ খেতে পারবে সে ততক্ষণ খাবে, যতটা আলু খেতে পারবে সে খাবে, তারপর সে চলে যাবে। কিন্তু একজন মানুষকে যদি এক ব্যাগ আলু দেওয়া হয়, তাহলে সে কি করবে? যদি পারে দু একটা খাবে, তারপরে সে তাড়াতাড়ি চেষ্টা করবে কি করে পুরো ব্যাগটা নিয়ে পালিয়ে চলে যাওয়া যায়। অর্থাৎ আমাদের মধ্যে গ্রিডিনেসটা, লোভটা খুব বেশি, যেটা প্রাণীর মধ্যে, সব প্রাণী জগতের মধ্যে সবচেয়ে লোভী বলা হয় মানব জাতিকে। মানুষকে বলা হয় সবচেয়ে গ্রিডি অ্যানিম্যাল। আমরা যেই এক ব্যাগ আলু পাবো, আমরা তাড়াতাড়ি চাইবো যে কত তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে পালিয়ে বাড়ি ছুটে পালিয়ে যাওয়া যায়। সেটা গান্ধীজি একটা জায়গায় বলেছিলেন যে নেচার হ্যাজ এনাফ টু ফিড আস বাট নট টু ফুলফিল আওয়ার গ্রিডস। আমাদের এই প্রকৃতির কাছে আমাদেরকে খাওয়ানোর জন্য, খাওয়ার জন্য যথেষ্ট আছে, পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু আমাদের গ্রিডটা, আমাদের লোভটা মেটানোর জন্য এত সামর্থ্য নেই প্রকৃতির কাছে। তো আমাদের দাবি দেওয়া, চাওয়া পাওয়ার গল্প অনেক অনেক। একটা পেলে বলবো আমরা ওইটা পেলাম না, তাই বলে কি আমাদের যত সব সুযোগ সুবিধা দরকার সবগুলোই কি অধিকার? না। আমরা সাধারণত রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে, আমরা সুনাগরিক হিসেবে আমরা অধিকার বলতে যে জিনিসটা বুঝি, আমরা হলো সেই সকল রাইটস, অর্থাৎ আইনগত অধিকারের কথা আমি বলছি, আমি নৈতিক অধিকারের দিকে যাচ্ছি না। আইনগত অধিকার বলতে সেই সকল দাবি দেওয়া বা সুযোগ সুবিধাকে বলছি যেগুলো সাধারণত রাষ্ট্র কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত এবং সুরক্ষিত। আমাদের অনেক সুযোগ সুবিধার প্রয়োজন আছে, কিন্তু সবগুলোকে আমি অধিকার বলতে পারি না যে সুযোগ সুবিধাগুলো রাষ্ট্র কর্তৃক সুরক্ষিত নয়, রাষ্ট্র কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত নয়। আমাদের কিছু মৌলিক সুযোগ সুবিধা, যেমন তোমরা এই যে শিক্ষা লাভ করছো, শিক্ষার অধিকার, সেটা তোমাদের একটা অধিকার। কারণ শিক্ষা ছাড়া তোমার শৈক্ষিক বা বৌদ্ধিক বিকাশ কখনো সম্ভব নয়। স্বাধীনতার অধিকার, অর্থাৎ স্বাধীনভাবে চলাফেরা করার, গমনাগমনের অধিকার, বাক স্বাধীনতা, কথা বলার অধিকার, এগুলো অবশ্যই প্রয়োজন আমাদের ব্যক্তিত্ব বিকাশের জন্য। আজকে তোমাকে যদি স্বাধীনভাবে চিন্তা, মতামত প্রকাশের স্বাধীনতা না থাকে, তোমাকে যদি অবাধ গমনাগমনের সুযোগ সুবিধা দেওয়া না হয়, তাহলে তোমার কি ব্যক্তিত্বের বিকাশ হবে? তোমার সুপ্ত যে প্রতিভা যেগুলো আছে সেগুলোর বিকাশ সাধন সম্ভবপর হবে না। তোমাকে যদি অবাধ চিন্তা করার স্বাধীনতা না দেওয়া হয়, তোমাকে যদি অবাধ মতামত প্রকাশের স্বাধীনতা যদি দেওয়া না হয়, তাহলে তোমার যে সুপ্ত প্রতিভা যেগুলো তোমার, সেগুলোর বহিঃপ্রকাশ হবে না এবং বিকাশ সাধন সম্ভব হবে না। তোমার ধর্মীয় স্বাধীনতার অধিকার, এরকম কিছু অধিকার আছে, এরকম কিছু সুযোগ সুবিধা আছে যেগুলো রাষ্ট্র কী করেছে?
স্বীকৃতি দিয়েছে এবং সুরক্ষিত রেখেছে। আমরা জানি ভারতীয় নাগরিক হিসাবে আমাদের ভারতের সংবিধান আন্ডার চ্যাপ্টার 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধানের 3য় অধ্যায়ে আমাদেরকে 6টা মৌলিক অধিকার দিয়েছে। We have 6 fundamental rights and these rights are being protected by the state. সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, শিক্ষা সাংস্কৃতিক অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার এবং সাংবিধানিক প্রতিকারের অধিকার। এরকম 6টা মৌলিক অধিকার আমাদের দেশের সংবিধানে বর্ণিত আছে। তো আমি যে জিনিসটা বলার চেষ্টা করলাম যে অধিকার কি, খুব সংক্ষেপে আমি আরেকবার বলে দিচ্ছি। অধিকার হলো আমাদের ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ সাধনের জন্য এমন কিছু সুযোগ সুবিধা যেগুলো সাধারণত রাষ্ট্র কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত এবং সুরক্ষিত। আমি এবার নেক্সট যে পয়েন্টের উপর আলোচনা করার চেষ্টা করব সেটা হলো হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন রাইটস অ্যান্ড হিউম্যান রাইটস। তাহলে আমরা একবার একটু জেনে নেই হিউম্যান রাইটস কি। আমরা এতক্ষণ যে অধিকার যেগুলো বুঝলাম সেগুলোই তো মানুষের অধিকার, হ্যাঁ সেগুলোই মানুষের অধিকার, কিন্তু মানবাধিকার যখন আমরা আলাদা করে আলোচনা করি তখন আমরা একটা জিনিস বুঝতে হবে, অধিকারগুলোই মানবাধিকার এবং মানবাধিকারগুলোই অধিকার, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে। দুটোর মধ্যে সাদৃশ্য যেরকম আছে ঠিক তদ্রূপভাবে বৈসাদৃশ্য আছে। দেয়ার আর সাম সিমিলারিটিজ অ্যান্ড dissimilarities between rights and human rights. তাহলে মানবাধিকার কি? What is human rights? মানবাধিকার সাধারণত বলা হয় আমরা যখন মানব হিসেবে মানবকুলে যখন জন্ম লাভ করি সেই মুহূর্ত থেকেই, যে মুহূর্তে আমরা শিশু হিসেবে পৃথিবীতে ভূমিষ্ঠ হই, জন্ম লাভ করি, সেই সময় থেকেই আমরা কিছু অধিকার লাভ করি। যে অধিকারগুলো সহজাত অধিকার বলা হয় সেই অধিকারগুলোকেই বলা হয় মানবাধিকার। অর্থাৎ হিউম্যান রাইটস আর দোজ ইনহারেন্ট, ইনেট and inalienable rights which are entitled to all human beings irrespective of caste, creed, sex, religion, language, place of birth, etc. Human rights are those innate and inherent and inalienable rights which are entitled to all human beings irrespective of caste, creed, sex, religion, language, place of birth. মানবাধিকার হলো সেই সকল সহজাত, ইনহারেন্ট মানে অভ্যন্তরীণ, ইনেট সহজাত, ইনএলিনেবল অহস্তান্তরযোগ্য অধিকার যেগুলো প্রত্যেক মানব জাতিকে দেওয়া হয়, জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, লিঙ্গ, জন্মস্থান নির্বিশেষে প্রত্যেক মানুষের জন্য কিছু কমন রাইটস আছে যেগুলো মানবকুলে মানব শিশু হিসেবে জন্ম লাভ করার সঙ্গে সঙ্গে মানুষ লাভ করে। এই অধিকারগুলোকে বলা হয় হিউম্যান রাইটস। অর্থাৎ আমি ভূমিষ্ঠ হওয়ার পরই যে মানুষ হিসেবে আমি জন্ম লাভ করেছি এটাই যথেষ্ট, আর কোনো পরিচয়ের দরকার নেই। আমার জাত কি, আমার ধর্ম কি, আমার লিঙ্গ কি, আমার শ্রেণী কি, কোথায় আমার জন্ম হয়েছে সেগুলো ম্যাটার করে না। আমি যেহেতু মানব হয়ে জন্ম লাভ করেছি এটাই যথেষ্ট। এটার উপরই ভিত্তি করে আমি কয়েকটি অধিকার সঙ্গে সঙ্গে কয়েকটি অধিকার লাভ করি, যে অধিকারগুলো রাষ্ট্রের স্বীকৃতি বা সুরক্ষার অপেক্ষায় থাকে না। সিম্পল রিজন দ্যাট আই হ্যাভ বর্ন এজ এ হিউম্যান বিইং, একটাই কারণ, যেমন রাইট টু লাইফ, জীবনের অধিকার, বাঁচার অধিকার। আমাদের প্রত্যেকেরই বাঁচার অধিকার আছে, মরার অধিকার নেই কিন্তু বাঁচার অধিকার আছে। তুমি যে কোনো রাষ্ট্রেই জন্ম লাভ করো না কেন, তুমি মানুষ হিসেবে জন্ম লাভ করেছো তখন থেকেই তোমার বাঁচার অধিকার হয়ে গেছে। রাইট টু লাইফ, রাইট টু লাইফ উইথ দ্য ডিগনিটি,
সম্মান নিয়ে বাঁচার অধিকার নিয়েই তুমি জন্ম লাভ করেছো। আমি আগেই বলেছিলাম, মানুষের একটা বড় পরিচয় হলো মোস্ট রেসপেক্টেড অ্যানিমালস ইন দ্য ইউনিভার্স। পৃথিবীর প্রাণী জগতের মধ্যে সবচেয়ে সম্মানিত প্রাণী হলো মানুষ। সেজন্য আমরা রাইট টু লাইফ যখন বলি, তার সঙ্গে সঙ্গে আরেকটা শব্দ জুড়ে যায়, ডিগনিটি। আমি 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বর্ধমানে একটা অনুষ্ঠান হয়েছিল, তো সেখানে একজন অতিথি হিসেবে গিয়েছিলাম এবং আমি একটা প্রশ্ন অডিয়েন্সের সামনে ছুড়েছিলাম যে আপনারা বলুন তো, আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট জিনিসটা কি, হুইচ ইজ দ্য মোস্ট প্রিসিয়াস থিং ইন আওয়ার লাইফ। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিসটা? তখন বেশিরভাগই বলেছে টাকা। কারণ এখন সবাই ভাবে যে এই ভোগবাদী সমাজে বা এই ক্যাপিটালিস্টিক সোসাইটিতে, এই কনজিউমারিস্টিক সোসাইটিতে টাকা আছে মানে সব কিছুই আছে। মানি হ্যাজ বিকাম দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন। বেশিরভাগই বলছে আমাদের কাছে সবচেয়ে প্রিসিয়াস হলো টাকা। টাকা যদি থাকে তাহলে সব কিছুই অ্যাচিভ করা যায়। হ্যাঁ, আবার কয়েকজন বলেছিল শিক্ষার কথা, বলেছিল আমাদের কাছে শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকের কাছে টাকা আছে কিন্তু শিক্ষা নেই, যার ফলে সে টাকাটাকে সৎ ব্যবহার করতে পারে না, সঠিকভাবে বিনিয়োগ করতে পারে না, সঠিকভাবে কাজে লাগাতে পারে না। অনেকে বলছে সুস্বাস্থ্যের কথা, বলছে টাকা আছে কিন্তু স্বাস্থ্য যদি আমাদের ভালো না থাকে তাহলে সেই টাকারও মূল্য নেই। আমি বললাম না, কারো সঠিক আনসার হয়নি। টাকাটা গুরুত্বপূর্ণ, শিক্ষাটা গুরুত্বপূর্ণ, সুস্বাস্থ্যটাও গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস আছে। সবাই অবাক হয়ে আমার দিকে তাকাচ্ছে, তাহলে আমাদের জীবনে আরও প্রিসিয়াস কি আছে? আমি বললাম আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লাইফ, জীবন। তোমার টাকা আছে, শিক্ষা আছে, স্বাস্থ্য আছে, সম্পদ আছে, কিন্তু তোমার জীবন নেই। তোমাকে যদি কেউ বলে তোমাকে আমি 1 লক্ষ টাকা দেব কিন্তু তোমার প্রাণটা আমি নিয়ে নেব, তুমি কি রাজি হবে? শিওরলি নো, কেউই মানবে না। তাহলে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জীবন। সবাই খুশি হয়ে গেল। তারপরে আবার দ্বিতীয় কোয়েশ্চেন, কাউন্টার কোয়েশ্চেন বললাম, ইজ দেয়ার এনিথিং হুইচ ইজ মোর প্রিসিয়াস দেন লাইফ? যেটার জন্য এমন কিছু কি আছে যার মূল্য জীবন থেকেও বেশি, যেটার জন্য মানুষের জীবন স্যাক্রিফাইস করে দেয়, জীবনকে কুরবানি দিয়ে দেয়? এমন কিছু আছে যার মূল্য জীবন থেকে বেশি? সবাই দাদার মধ্যে পড়ে গেল, সবাই দ্বন্দ্বে পড়ে গেল। আরে বাবা, জীবন তো অনেক গুরুত্বপূর্ণ ছিল, আমরা আগে বুঝতে পারলাম না, এখন আবার জীবন থেকে আরো গুরুত্বপূর্ণ এমন কিছু কি আছে? ফরচুনেটলি ওর আনফরচুনেটলি অডিয়েন্স থেকে কোনো সদুত্তর পাইনি আমি। পরে আমি উত্তরটা বলে দিলাম, হ্যাঁ, জীবন থেকে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যার জন্য মানুষ জীবনকেও বিসর্জন দিয়ে দেয়। নেতাজি, গান্ধী, তাদের কিসের অভাব ছিল? তারা কেন নিজেদের জীবনটাকে স্যাক্রিফাইস করে দিল দেশের স্বাধীনতার জন্য? নেতাজি সেই সময়ের আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, গান্ধীজি সেই সময়ের ব্যারিস্টার ছিলেন, একজন বিখ্যাত ব্যারিস্টার ছিলেন। সেগুলো ত্যাগ করে তারা মানব সেবায়, দেশ সেবায়, জাতি সেবায় লেগে গিয়েছিলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে লেগে গিয়েছিলেন। কারণটা কি? এর একমাত্র কারণ ছিল ব্রিটিশ শাসনকালে ভারতীয়দের মর্যাদা ছিল না, ডিগনিটি ছিল না, আত্মমর্যাদা, সম্মানের অভাব ছিল। কিছু কিছু ব্রিটিশ অফিসার তাদের এন্ট্রেন্স গেটের মধ্যে লিখে রাখতেন, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। অর্থাৎ কুকুর এবং ভারতীয়রা এলাও নয়, এরা ঢুকতে পারবে না। অর্থাৎ আমাদের ভারতীয়দেরকে কুকুরের সঙ্গে অনেক অফিসাররা, ব্রিটিশ অফিসাররা তুলনা করেছেন। তারপরে তোমরা গান্ধীজির
ট্রেনের গল্পটা নিশ্চয়ই জানো, যে ট্রেন থেকে ওনার পায়ের পাদুকাটা, পায়ের যে কাঠের যে জুতো যেটা পরতেন সেটা ফেলে দিয়েছিলেন একজন ব্রিটিশ অফিসার। সেই গল্প আমি আর বলছি না, তোমাদের নিশ্চয় জানা আছে। এরকম অনেক ঘটনা আছে যে ব্রিটিশ শাসন ব্যবস্থায় ভারতীয়দের আত্মমর্যাদার অভাব ছিল, মর্যাদার অভাব ছিল, সম্মানের অভাব ছিল, যা নেতাজি, গান্ধীজি বা আরও অন্যান্য স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তাদের খুব আত্মসম্মানে লেগেছিল। তাই তারা জীবনটাকে বিসর্জন দিয়েছিল শুধু ডিগনিটি, সম্মানটা রক্ষা করার জন্য। আজকে সম্মান হারিয়ে তুমিও যদি চাও অনেক কিছু উপার্জন করতে পারবে, কিন্তু তোমার মন সেটাকে সাপোর্ট করবে না। কারণ তুমি দেখবে সম্মানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক সময় আমাদের সম্মান যখন হারিয়ে যায়, আমরা তখন পায়ের নিচ থেকে আমাদের মাটি সরে যায়, তখন আমরা কোনো কিছু আর দেখতে পাই না। অর্থাৎ সম্মানটা, মানুষের কাছে সম্মানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই আমরা এখন রাইট টু লাইফ যখন বলি, রাইট টু লাইফ উইথ দি ডিগনিটি, সম্মান নিয়ে বাঁচার যে অধিকার, সেটা তুমি মানবকুলে জন্ম নেওয়ার পরই তোমার হয়ে যায়। রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার, সেগুলো মানবাধিকার। মানুষ হিসেবে জন্ম লাভ করলে অটোমেটিক্যালি তুমি কিছু অধিকার লাভ করে নিতে পারবে। জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার, বেঁচে থাকার অধিকার। তাহলে আমরা এবার দেখার চেষ্টা করব যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন রাইটস অ্যান্ড হিউম্যান রাইটস। অধিকার এবং মানবাধিকারের মধ্যে সম্পর্কটা কি? আমি আগেই বলেছিলাম দেয়ার আর মেনি সিমিলারিটিস। রাইটস এবং হিউম্যান রাইটসের মধ্যে অনেকটা সিমিলারিটিস আছে। যে প্রথমত আমরা যে জিনিসটা দেখি, অধিকার হোক আর মানবাধিকার হোক, সেগুলো সাধারণত সেগুলোর উদ্দেশ্য হলো মানুষের পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ সাধন। সে অধিকার হোক বা মানবাধিকার হোক, তার মূল উদ্দেশ্যটা কি? ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ লাভ। যে এই সকল অধিকার যদি আমরা পাই, এই সকল সুযোগ সুবিধা যদি আমরা পাই, তাহলে আমাদের কি হবে? ব্যক্তিত্বের বিকাশ সাধন হবে। 2 নম্বর সাদৃশ্য হলো অধিকার হোক বা মানবাধিকার হোক, সেগুলো সাধারণত রাষ্ট্র কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত থাকে এবং সুরক্ষিত থাকে। অধিকারের গুরুত্বটা তখনই থাকে যখন সেগুলো রাষ্ট্র কর্তৃক রিকগনিশন থাকে। Rights become valuable when rights are recognized and protected by the state. অধিকারের গুরুত্ব তখনই বাড়বে যখন সেগুলো রাষ্ট্র সুরক্ষা দেবে বা রাষ্ট্র সেগুলো স্বীকার করবে, হ্যাঁ এগুলো তোমার অধিকার। আজকে তুমি নিজে থেকে শুধু বললে যে আমি রাত্রে 10টার সময় অবাধ চলাফেরা করব, এখন লকডাউন চলছে, তুমি লকডাউনের নিয়ম না মেনে তুমি যদি বলো হ্যাঁ আমাদের সংবিধানে বলা আছে অবাধ গমনাগমনের অধিকার, হ্যাঁ তুমি বাড়ি থেকে বেরিয়ে পড়লে আর এদিক থেকে সেদিক চলে গেলে পুলিশ তোমাকে শুটিয়ে লাল করে দেবে, তখন তুমি বলতে পারবে না হ্যাঁ আমাদের সংবিধানে তো মৌলিক অধিকার আছে, হ্যাঁ রাইট টু ফ্রিডম আর্টিকেল 19 নম্বর দ্বারাই আমাদেরকে স্বাধীনতার অধিকার দিয়েছে, গমনাগমনের অধিকার, অবাধ চলাফেরা করার অধিকার। হবে না। সংবিধান তখন দিয়েছে বা এখনো আছে, কিন্তু এই লকডাউন পিরিয়ডে তোমার সেই অধিকারটা নেই। সেই জায়গায় আমি যাচ্ছি নেক্সট পয়েন্ট যেটা বলছি। তো 2 নম্বর যেটা বলেছিলাম যে অধিকার হোক আর মানবাধিকার হোক, এগুলো সাধারণত রাষ্ট্র কর্তৃক সুরক্ষিত থাকে এবং স্বীকৃতিপ্রাপ্ত থাকে। 3 নম্বর যে জিনিসটা আমি বলার চেষ্টা করছি, রাইটস এবং হিউম্যান রাইটস এগুলো কিন্তু অ্যাবসলিউট নয়। দিস আর নট অ্যাবসলিউট। সেগুলো চরম অবাধ নয়। তুমি যেমন খুশি যে অধিকারকে উপভোগ করবে তা সম্ভব নয়। স্টেট ক্যান ইম্পোজ রিজনেবল রেস্ট্রিকশনস আপন রাইটস অ্যান্ড হিউম্যান রাইটস। রাষ্ট্র যদি চায় অধিকার এবং মানবাধিকারের উপরে যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করতে পারে। তুমি কখনো ভাববে না যে আমার অধিকারগুলো অবাধ, অসীম, চরম।
নেভার। রাইটস or human rights are not absolute. রাষ্ট্র যখন খুশি, রাষ্ট্র যদি মনে করে কিছু কিছু অধিকারের উপর বাধা নিষেধ আরোপ করা রাষ্ট্রের স্বাধীনতা, রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাষ্ট্রের ঐক্য, রাষ্ট্রের সংহতি রক্ষার জন্য প্রয়োজন, রাষ্ট্র চাইলে কি করতে পারে? যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করতে পারে। আরেকটা সামঞ্জস্য আমরা দেখতে পারি অধিকার এবং মানবাধিকারের মধ্যে, সেটা হলো রাইটস অ্যান্ড হিউম্যান রাইটস আর নট পার্মানেন্ট। These rights go on changing from time to time, place to place. অধিকার এবং মানবাধিকার এই দুটো জিনিস কিন্তু স্থায়ী নয়, চিরস্থায়ী নয়। সেটা সময়ে সময়ে স্থান কাল পাত্র বিশেষে যেগুলো কি হয়, পরিবর্তন হয়, সেগুলো পার্মানেন্ট নয়। কিন্তু তোমরা দেখবে যখন আমাদের স্বাধীন দেশের স্বাধীন সংবিধান পেয়েছিলাম, আমাদের সংবিধানে আমাদের মৌলিক অধিকার তখন 7টা ছিল, 7 ফান্ডামেন্টাল রাইটস। এখন কটা মৌলিক অধিকার আছে? 6টা আছে। অর্থাৎ আর্টিকেল 31-এ একটা রাইট ছিল আমাদের, রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার। সেটা তখন আমাদের মৌলিক অধিকার ছিল। মানে অধিকারের মধ্যে গুরুত্বপূর্ণ যে অধিকার যেগুলো আছে, যেগুলো সংবিধান কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত, যেগুলো সংবিধানের 3য় অধ্যায়ে বর্ণিত আছে, যে মৌলিক অধিকারগুলো, তার মধ্যে একটা মৌলিক অধিকার ছিল আমাদের রাইট টু প্রপার্টি, আর্টিকেল 31, সম্পত্তির অধিকার। আজ কিন্তু সম্পত্তির অধিকার মৌলিক অধিকার নয়, আজ সম্পত্তির অধিকার অন্যান্য সাধারণ অধিকারের মতো একটা সাধারণ অধিকার। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে 1978-এ তুলে নেওয়া হয়েছে, ডিলিট করে দেওয়া হয়েছে। ঠিক তদ্রূপভাবে অনেক অধিকার আছে, আজকে আমাদের অধিকার আছে, কালকে থাকতেও পারে, না থাকতে পারে, কালকে আবার নতুন কোনো অধিকার আমরা পেতে পারি। সে অধিকার হোক বা মানবাধিকার হোক, সেগুলো চিরস্থায়ী নয়। তাছাড়া কিছু অধিকার আছে, আমাদের আছে, অন্যদের নেই। তো অধিকারটা আমরা দেখতে পেলাম, অধিকার হোক আর মানবাধিকার হোক, সময় সময় কি হয়? পরিবর্তন হয়, পরিবর্তন হয়, সংযোজন হয়, বিয়োজন হয়। এবার আমরা দেখব হোয়াট আর দ্য বেসিক ডিফারেন্সেস বিটুইন রাইটস অ্যান্ড হিউম্যান রাইটস। এতক্ষণ আমরা দেখলাম অধিকার এবং মানবাধিকারের মধ্যে সামঞ্জস্য কী কী আছে, সাদৃশ্য কী কী আছে। এবার দেখব আমরা কী কী বৈসাদৃশ্য আছে। What are the basic dissimilarities or differences between rights and human rights? Number 1, human rights, মানবাধিকার এবং অধিকারের প্রথম পার্থক্য যেটা, অধিকার রাষ্ট্র কর্তৃক সুরক্ষিত হতে হবে, মাস্ট। অধিকারগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত এবং সুরক্ষিত। কিন্তু মানবাধিকার যেগুলো আছে, সেগুলো যে রাষ্ট্র কর্তৃক সুরক্ষিত এবং স্বীকৃতি পেতে হবে এরকম এত বেশি বাধ্যবাধকতা নেই। কারণ আমি আগেই বলেছি, হিউম্যান রাইটস আর ইনহারেন্ট রাইটস, সহজাত কিছু অধিকার, একবারে সহজাত কিছু অধিকার আমাদের আছে। ইনহারেন্ট, ইনিট, অভ্যন্তরীণ। আমরা মানুষ হিসেবে জন্ম লাভ করার পর অটোমেটিক্যালি, স্বয়ংক্রিয়ভাবে আমাদেরকে কিছু অধিকার দেওয়া হয়, আমরা কিছু অধিকার লাভ করি। আমি দেওয়া হয় বলবো না, আমরা অধিকার কিছু প্রাপ্ত করি, আমরা লাভ করি। The moment we born as a human being, we automatically attain certain fundamental rights, right to life, right to liberty. তাহলে আমরা প্রথম ডিফারেন্সটা কি দেখতে পেলাম, যে অধিকার রাষ্ট্র কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত এবং সুরক্ষিত, কিন্তু মানবাধিকার রাষ্ট্রের স্বীকৃতি এবং রাষ্ট্রের সুরক্ষার উপর অপেক্ষায় থাকতে হয় না। মানবাধিকার কিছু সহজাত কিছু অধিকার, যেগুলো আমরা মানুষ হিসাবে জন্ম লাভ করার সঙ্গে সঙ্গেই আমরা
অটোমেটিক্যালি আমরা সেগুলোকে আমরা অ্যাটেন্ড করি। 2 নম্বর যে জিনিসটা, অধিকারের ধারণাটা খুবই প্রাচীন একটা ধারণা। রাইটস is an old concept, কিন্তু হিউম্যান রাইটস is a new concept. অধিকারের ধারণাটা একটা প্রাচীন ধারণা। আমরা মানব সমাজের ইতিহাস যদি দেখি, আমরা বিভিন্ন ধর্মের যদি ধর্মগ্রন্থ যদি দেখি, সেগুলোর মধ্যে আমরা সুস্পষ্টভাবে না হলেও প্রায় প্রতিটা ধর্মগ্রন্থে মানুষের অধিকার নিয়ে, অধিকার সম্পর্কে আলোচনা আছে। তার পরবর্তীকালীন সময় আমরা বিশেষ করে দেখেছি ত্রয়োদশ শতাব্দী থেকে শুরু করে, মানে 13th সেঞ্চুরি থেকে নিয়ে প্রায় 1818 সেঞ্চুরি পর্যন্ত আমরা বিভিন্ন অধিকারের সম্পর্কিত দলিল আমরা দেখতে পাই। ব্রিটেনে 1215 সালে, যেটাকে ম্যাগনা কার্টা বলা হয়, 1215, যেটার মধ্যে কিং জন ব্রিটিশ নাগরিকদেরকে কিছু অধিকার দিয়েছিলেন। তারপরে বিল অফ রাইটস, ব্রিটেনের বিল অফ রাইটস। তারপরে আমরা মধ্যযুগের রাষ্ট্রচিন্তাবিদদের চিন্তাধারায় আমরা লক যখন পড়েছিলাম, লকের থিওরি অফ ন্যাচারাল রাইটস, লকের প্রাকৃতিক অধিকারের কথা যখন আমরা পড়েছিলাম, রাইট টু লাইফ, লিবার্টি অ্যান্ড প্রপার্টিকে লকস বলেছিলেন যে মানুষের প্রাকৃতিক অধিকার। আমরা কন্টেক্সচুয়ালিস্টদেরকে যখন পড়েছিলাম, হবস, লক, রুসো, তখন আমরা দেখেছিলাম তাদের চিন্তাধারার মধ্যে বিভিন্ন অধিকারের গল্প আমরা শুনতে পেয়েছি, হব, লকস এবং রুসোর চিন্তাধারার মধ্যে। তারপরে আমরা ফ্রেঞ্চ ডিক্লারেশন অফ রাইটস, আমেরিকান ডিক্লারেশন অফ রাইটস, তো এই যেগুলো হয়েছে 18th সেঞ্চুরিতে আমরা দেখেছিলাম। মানবাধিকারের ফরাসি ঘোষণাপত্র বা আমেরিকান ডিক্লারেশন অফ রাইটস, আমেরিকার ঘোষণাপত্র, আমেরিকান ডিক্লারেশন অফ রাইটস বা ফ্রেঞ্চ ডিক্লারেশন অফ রাইটস, যেগুলোর মধ্যে আমরা মানুষের অধিকার সম্পর্কিত আলোচনা আমরা দেখতে পাই। অর্থাৎ অধিকারের ধারণাটা অনেক প্রাচীন, অনেক পুরনো ধারণা। তার পরবর্তীকালীন সময়েও আমরা দেখতে পাই মার্ক্সবাদ বা মার্ক্সের চিন্তাধারা যখন প্রচার প্রসার লাভ হলো, তখন আমরা দেখতে পাই অনেক কিছু অর্থনৈতিক অধিকারের কথা। অর্থাৎ অধিকারটা একটা প্রাচীন ধারণা, কিন্তু মানবাধিকার একেবারে নতুন কনসেপ্ট। আজ থেকে 30-40 বছর আগে আমরা মানবাধিকার নিয়ে চিন্তা, চর্চা, গবেষণা, আলোচনা খুব একটা বেশি, মানবাধিকারের ধারণাটা খুব একটা বেশি প্রচার লাভ করেনি, খুব একটা বেশি পরিচিত ছিল না। আজ থেকে 30-40 বছর আগে আজ যেরকম প্রায় প্রতিটা বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার নিয়ে চিন্তা, চর্চা, আলোচনা হচ্ছে বা সিলেবাসের অন্তর্ভুক্তকরণ করা হয়েছে, আগে কিন্তু ছিল না। সেজন্য আমরা বলতে পারি মানবাধিকারের ধারণাটা একবারে একটা নতুন ধারণা। হিউম্যান রাইটস ইজ স্টিল ইন অ্যান ইনফ্যান্ট স্টেজ, এখনো তার শৈশব কাটিয়ে উঠতে পারেনি। যদিও রাষ্ট্রসংঘ 1948-এ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ঘোষণা করেছিল, কিন্তু মানবাধিকার নিয়ে পড়াশোনা, চিন্তা, চর্চা, গবেষণা, আলোচনা সেগুলো খুব একটা নতুন নয়। কিন্তু তোমরা দেখবে ইন্টারন্যাশনাল রিলেশনসের সিলেবাস যদি আগের সিলেবাসগুলো দেখো, সেগুলোতে কিন্তু হিউম্যান রাইটস ছিল না, গ্লোবালাইজেশন ছিল না, টেরোরিজম ছিল না। এই বিষয়গুলোকে নতুনভাবে অন্তর্ভুক্তকরণ করা হয়েছে। এবং ইন দ্য রিসেন্ট পাস্টে যদি আমরা দেখি, চিন্তা চর্চার জগতে, সেমিনার, সিম্পোজিয়ামের জগতে, তাহলে মানবাধিকার একটা অতি পরিচিত নাম হয়ে গিয়েছে, এত বেশি পপুলার হয়ে গিয়েছে। তাহলে আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো যে অধিকারের ধারণাটা অনেক প্রাচীন, আর মানবাধিকারের ধারণাটা একবারে একটা নতুন ধারণা। 3 নম্বর যে ডিফারেন্স যেটা, সেটা হলো আমরা যদি স্কোপ, পরিধিগত দিক দিয়ে দেখি, তাহলে দুটোর স্কোপ যদি আমরা দেখি,
অধিকারের স্কোপটা, পরিধিটা সীমিত, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকে, কিন্তু মানবাধিকারের স্কোপটা ইউনিভার্সাল, বিশ্বজনীন, আন্তর্জাতিক। অধিকার একটা ভৌগোলিক গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে। আজকে ভারতে যে যে অধিকারগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত আছে বা সুরক্ষিত আছে, অন্য রাষ্ট্রে সেগুলো নেই, থাকতেও পারে, নাও থাকতে পারে। আবার অন্য রাষ্ট্রে কিছু অধিকার আছে যেগুলো আমাদের রাষ্ট্রে নেই। যেমন আমাদের দেশে মৌলিক অধিকারের তালিকায় তোমরা দেখবে বিশেষ করে কোনো অর্থনৈতিক অধিকার নেই, অর্থাৎ রাইট টু ওয়ার্ক, যেটা একটা ইম্পর্টেন্ট ইকোনমিক রাইট বলা হয়, কাজের অধিকার, কর্মের অধিকার, যেটা চায়নাতে আছে, রাশিয়াতে আছে, এবং বিভিন্ন কমিউনিস্ট রাষ্ট্রগুলোতে, কিউবা, রোমানিয়া, হাঙ্গেরি, এই রাষ্ট্রগুলোতে কর্মের অধিকারকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়। আমাদের কিন্তু মৌলিক অধিকারের তালিকার মধ্যে, লিস্টের মধ্যে রাইট টু ওয়ার্ক নেই। অর্থাৎ অধিকারটা স্থান, কাল, পাত্র বিশেষে পরিবর্তন হয়। আমার দেশে কিছু অধিকার আছে যেগুলো অন্য দেশে নেই, অন্য দেশে কিছু অধিকার আছে যেগুলো আমার দেশে নেই। কিন্তু মানবাধিকারের তার বাউন্ডারি, তার পরিধি, তার ডাইমেনশন, তার স্কোপ একটা নির্দিষ্ট ভৌগোলিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। আজকে রাইট টু লাইফ, জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার, সম্পত্তির অধিকার, সেগুলো ইউনিভার্সাল, সর্বজনীন, আন্তর্জাতিক, এবং সেগুলো তুমি মানুষ হিসাবে, ভারতীয় মানুষ হও বা আমেরিকান বা জার্মান বা চাইনিজ, যে দেশেরই তুমি মানুষ হও না কেন, যে দেশেরই নাগরিক হও না কেন, সবারই একটা প্যারিটি মেনটেন থাকে, সেই অধিকারগুলো সবারই আছে। এর কারণটা হলো মানবাধিকার সেই সকল অধিকার যেগুলো মানব হিসেবে আমরা সেগুলো প্রাপ্তি লাভ করি। আমরা আরেকটা যে 4 নম্বর যে ডিফারেন্স, যেটা সেটা হলো অধিকারগুলো যদি লঙ্ঘন করা হয় বা খর্ব করা হয়, তাহলে আমাদের রক্ষার একমাত্র রাস্তা হলো আমাদের বিচার ব্যবস্থা। সেটা ভারতবর্ষে যদি আমরা দেখি, আমাদের মানবাধিকার বা অধিকারের রক্ষাকর্তা হলো সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট। সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট, অর্থাৎ আমাদের অধিকার যখন খর্ব হয় বা অধিকার যদি লঙ্ঘন হয়, তাহলে আমাদের রক্ষাকর্তা কে? আমরা কোথায় যাব? অধিকারগুলো সুরক্ষিত রাখার জন্য আমরা হয়তো সুপ্রিম কোর্টে যাব, নাহলে হাইকোর্টে যাব। অর্থাৎ বিচার ব্যবস্থাই হলো একমাত্র মাধ্যম বা একমাত্র মেকানিজম যা আমাদের অধিকারকে সুরক্ষিত রাখে। তোমরা দেখবে সংবিধানের আর্টিকেল 32, রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিজ, বা আর্টিকেল 226, যেটার মাধ্যমে হাইকোর্টকে ক্ষমতা দেওয়া হয়েছে মানুষের যে মৌলিক অধিকার যদি লঙ্ঘন হয় সেগুলো রক্ষা করার জন্য বিহিত ব্যবস্থা নেওয়ার। এবং আর্টিকেল 32-তে তোমরা দেখেছো, সুপ্রিম কোর্ট যদি চায়, এবং আর্টিকেল 226-এর মাধ্যমে হাইকোর্ট যদি চায় মানুষের অধিকার লঙ্ঘন হয়েছে, সেটাতে ইন্টারফেয়ার করতে পারে। এবং বিভিন্ন ধরনের রিটস আছে, নির্দেশ আছে বা আদেশ বা জারি আছে যেগুলো ইমপ্লিমেন্ট করতে পারে। হ্যাবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, কোয়ারেন্টো, সার্টিউরারি, প্রহিবিশন, বন্দি প্রত্যক্ষীকরণ, উৎপ্রেষণ, পরমাদেশ, এরকম কয়েকটা নির্দেশ আছে, রিটস আছে, যেগুলো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট আন্ডার আর্টিকেল 32 and 226 সেগুলো জারি করতে পারে মানুষের অধিকার রক্ষা করার জন্য। কিন্তু মানবাধিকার রক্ষা করার বা মানবাধিকারের রক্ষাকর্তা শুধু একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থা নয়, তার রক্ষাকর্তার বা মানবাধিকার রক্ষা করার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন আছে। আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, তাছাড়া বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আছে, যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস এশিয়া ওয়াচ, এরকম অনেকটা উন্নত মানের আন্তর্জাতিক সংস্থা আছে যেগুলো মানুষের অধিকার রক্ষার জন্য সচেষ্ট থাকে। অর্থাৎ আমাদের অধিকার যদি লঙ্ঘন হয়, তাহলে আমাদের কাছে যে মেকানিজম যেটা আছে সেটা শুধু দেশের অভ্যন্তরের বিচার ব্যবস্থা। কিন্তু মানবাধিকার যদি লঙ্ঘন হয়, তাহলে আমরা শুধু
দেশের ভেতরের অভ্যন্তরীণ মেকানিজমের উপর নির্ভর থাকতে হবে না। আমাদের মানবাধিকার রক্ষা করার জন্য বিভিন্ন আন্তর্জাতিক মেকানিজম আছে, আন্তর্জাতিক সংস্থা আছে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস এশিয়া ওয়াচের মতো অনেক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আছে যেগুলো আমাদের মানবাধিকার রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়বে, মানবাধিকার রক্ষা করার জন্য সর্বদা সচেষ্ট থাকে। তাহলে আজকে আমার আলোচনা এতটুকু থাকবে। আজকে আমরা কি আলোচনা করলাম? হোয়াট ইজ হিউম্যান রাইটস অ্যান্ড হোয়াট আর দ্য বেসিক ডিফারেন্সেস বিটুইন রাইটস অ্যান্ড হিউম্যান রাইটস। এটার উপরে তোমরা একটা প্রশ্ন করবে, অধিকার কি, মানবাধিকার কি, এবং অধিকার ও মানবাধিকারের মধ্যে সম্পর্ক বা অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য আলোচনা করো। আজকের আমার আলোচনা হিউম্যান রাইটসের উপরে আমার প্রথম লেকচার এটাই থাকবে। থ্যাংক ইউ অল অফ ইউ।